আর বাংলাদেশের ইতিহাস তো আপনি জানেনই যে সরকার পরিবর্তন হওয়া মানেই ইতিহাস বিকৃত হয়ে যাওয়া। আসলে সরকার যদি চাইতো তাহলে বিচার এটা তো খুব কঠিন কিছু না। তারা আসলে জুলাইকে বা খুব বেশি অগ্রাধিকার দেওয়া বা পাত্তা দেওয়ার মধ্যে নাই। তারা মনে করতেছে আচ্ছা ঠিক আছে একটা জিনিস ঘটছে, আমরা ক্ষমতায় চলে আসছি, শেষ। স্পষ্ট একটা জিনিস রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যেটার ব্যাপারে তদারকি হচ্ছে সেখানে কিভাবে কথিত শব্দটা আসে। যেই সরকার আমাদেরকে শোষণ করতেছে এরকম সরকার না থাক। কিন্তু ১ বছর পর যখন আমরা দেখতেছি যে আমরা যা চাইতেছি সেই বিষয়গুলো আমরা পাচ্ছি না বা খুন, ধর্ষণ, চাঁদাবাজি এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। আপনাকে যদি কেউ একটা লাঠি চার্জ না করতো কিংবা কেউ একটা গুলি না করতো, আপনার ভেতরে ক্ষোভ জমতো না। আওয়ামী লীগ আমলের মানবাধিকার আইন বহাল রেখে এই সরকার কি হচ্ছে আসলেই গুম খুন বন্ধ করতে চাচ্ছে নাকি আবার এই দৌড়ানোর মধ্যেই হঠাৎ করে স্নাইপার থেকে গুলি করছে, মাথা ভেদ করে ওর মগজ থেকে মগজের যে ঘিলু বলি আমরা সাদা অংশটা, সেটা ছিটকে পড়ে গেছে। গুমের ক্ষেত্রে তদন্তভার ওই প্রতিষ্ঠানকেই দেওয়া হয়েছে, মানে যেই প্রতিষ্ঠান গুমটা করছে। একটা লজিক্যাল কথাকে সে ডিফেন্ড করতে পারতেছে না। সো সে কি করবে? আপনি তো বলবে যে আপনি ব্যবসা করতেছেন। লোডশেডিং এর যেই মাত্রা, লোডশেডিং থেকে বড় কথা হচ্ছে লাস্ট জুলাই মাসের বিদ্যুৎ বিল। আপনি লোডশেডিং এর ভেতর দিয়ে যাচ্ছেন, বাট আপনার বিদ্যুৎ বিল আসছে যদি ১৫০০ টাকা আসতো, এখন আসছে ৩,০০০ টাকার উপরে। তারপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে অসামঞ্জস্যতা, এইটা কি বর্তমান সরকারকেই ব্যাকলেশে ফেলে দিচ্ছে না? আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের পডকাস্টের আজকের পর্বে। আজ আমরা ফিরে তাকাবো বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাইয়ের দিকে। ২ বছর পেরিয়ে গেছে, কিন্তু জুলাই কি শুধুমাত্র একটি আন্দোলন? নাকি এখনো আমাদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করছে? যে জুলাই লাখো মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল এবং যার পথ ধরে এসেছে রাজনৈতিক বড় পরিবর্তন, সে জুলাইকে আজ আমরা কিভাবে দেখছি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের সঙ্গে আছেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জুলাই পরবর্তী ঘটনা প্রবাহের নিবিড় পর্যবেক্ষক ইব্রাহিম খলিল শাওন। তার আলোচিত দুটি বই আয়নাঘর ও রক্তঝরা জুলাই, গুম, গোপন বন্দিশালা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। আজ আমরা কথা বলবো জুলাই আন্দোলনের উত্থান, এর সাফল্য ও অপূর্ণতা, মানুষের ঐক্যের শক্তি, আয়নাঘরের অজানা গল্প, গুমের তদন্ত, মানবাধিকার কমিশনের ভূমিকা এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি ইখলাস আল ফাহিম, আর আপনারা দেখছেন ইনসাইড পডকাস্ট। তো আমরা অতিথির কাছে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। তারপর কি বিষয় নিয়ে ইদানিং ব্যস্ততা চলছে? আ এই তো লেখালেখি, তারপর পড়াশোনার একাডেমিক ব্যস্ততা। আ খুব বেশি লেখালেখির প্রেশারটাই যাচ্ছে। সো লেখালেখির মাধ্যমেই বেশিরভাগ সময়টা পার করা হয়। জুলাইয়ের তো প্রায় ২ বছর পার হয়ে গেল। প্রায় না, ২ বছর পার হয়ে গেছে। তো একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনার অনুভূতি কেমন? অনুভূতির জায়গাটা আসলে মিশ্র। দেখা যায় যে যখন চিন্তা করি যে আমরা আন্দোলনে আ অংশগ্রহণ করেছি, তারপর আন্দোলনে আমরা চেয়েছিলাম যে আ উম মানে যেই সরকার হচ্ছে আমাদেরকে শোষণ করতেছে এরকম সরকার না থাকুক। অ্যান্ড সেটা প্রাথমিকভাবে সফল হয়েছে। কিন্তু আরো অনেক চাওয়াই আসলে পরিপূর্ণ হয় নাই। তো দেখা গেছে মিশ্র ব্যাপারটা এইজন্যে যে আমাদের চাওয়ার কিছু অংশ পূর্ণ হয়েছে, আবার কিছু অংশ অপূর্ণ রয়ে গেছে। এইজন্য অনুভূতির জায়গাটা মিশ্র। আর খারাপ লাগার বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে অনেকগুলো ভাই-বোন, আ শিশু, অনেক বাচ্চা, অনেকজনকে আমরা হারিয়েছি। সো এই জায়গাটা হচ্ছে অনেক ব্যথার একটা জায়গা। সো কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু ব্যথা সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি বলতে পারেন। জুলাই আন্দোলনকে তো আপনি খুব কাছ থেকে দেখেছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সক্রিয় হওয়া থেকে শুরু করে বেশ আপনাকে দেখেছি আমরা বেশ অ্যাক্টিভ। তো এই সবকিছু মিলায়ে বিশেষ বিশেষ কোনো ঘটনা আপনার যদি স্মরণে আসতো, যদি ২-১ টা ঘটনা বলতেন। আ জুলাই থেকে আসলে আমি এতটাই কাছ থেকে দেখেছি যে আমার পাশে রাস্তার মধ্যে একজনের মগজ ছিটকে পড়ে গেছে। মানে এতটাই কাছ থেকে। এটা ঘটনাটা হচ্ছে আপনার বাংলা মোচরে ৪ আগস্ট সম্ভবত। হ্যাঁ, বাংলা মোচরে আমি, আমার ফ্রেন্ড সাকিব, আমার সিনিয়র এক বড় ভাই উসমান। আমরা সবাই মিলে আমাদের প্ল্যান ছিল যে আমরা শহীদ মিনার কিংবা শাহবাগে যাবো ঐদিন আন্দোলনে। তো যাওয়ার জন্য আমরা বাংলা মোটর পর্যন্ত হেঁটে বাংলা মোটরে আ পর্যন্ত পৌঁছাইছি। কারণ তখন কোনো রিক্সা বা কোনো কিছুই ছিল না, যানবাহন ছিল না। আমরা হেঁটেই গলি-টলি দিয়ে অনেক কিছু দিয়ে বাংলা মোটর পর্যন্ত পৌঁছাইছি। সো বাংলা মোটরে যখন আমরা ক্রস করব, যেই সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা আমরা ক্রস করব,
ক্রস করার ঠিক আগ মুহূর্তেই দেখলাম যে একঝাঁক ছাত্রলীগের পোলাপান এবং পুলিশ ওরা হচ্ছে ধাওয়া দিচ্ছে এবং পিজি হসপিটালের ওইদিকে আগুন জ্বালাই দিছে যাতে আর কেউ সামনে অগ্রসর না হতে পারে। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে খুব বেশি কিছু হবে না, চলে যাই। তো এরকম আমাদের সাথে সাথে আরো যারা ছিল তারাও ঠিক সেম জিনিসটাই ভাবছে যে আচ্ছা কি আর হবে, যাই। কিন্তু যা একটু সামনে গিয়ে দেখে যে ওদের হাতে বিশাল বড় বড় অস্ত্র, রামদা, চাপাতি। তো এইগুলো দেখার পর আসলে আর কেউই আমরা সামনে আগাতে পারি নাই, পিছিয়ে চলে আসতেছি। তো আস্তে আস্তে যখন আমরা ফুটওভার ব্রিজটা পর্যন্ত আসছি, তখন এই দৌড়ানোর মধ্যেই হঠাৎ করে স্নাইপার থেকে গুলি করছে আর একজনের মাথা মানে মাথা ভেদ করে ওর মগজ থেকে, মগজের যে ঘিলু বলি আমরা সাদা অংশটা, সেটা ছিটকে পড়ে গেছে। এন্ড আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি দৌড়াচ্ছেন, একজনের মাথার মগজের সাদা অংশ পড়ে গেছে। আপনি এটা দেখে হচ্ছে মানে আপনাকে দৌড়াইতে হবে, কারণ নয়তো আপনি মারা পড়বেন। আর তারপর হচ্ছে আরেকটা লোককে হচ্ছে ওই যে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন চাপাতি দিয়ে কোপ দিছে অ্যান্ড উনি হচ্ছে গামছা দিয়ে হাতটা পেঁচায় দৌড়াচ্ছে। কারণ এখানে থাকলে উনি মারা পড়বে, এখন তো হাত গেছে, তখন হয়তো মাথাটা যাবে। তো এই বীভৎস ঘটনাগুলো আমার চোখের সামনে এবং কাছ থেকে দেখা, শুধু আমার না, আমার সাথে যারা ছিল বা ওই দিন যারা ছিল। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে আমার ফ্রেন্ড যে সাকিবের কথা বললাম, আমরা, আমি এবং আমার সিনিয়র যিনি ওসমান ভাই, আমরা হয়তো ওই দিন অন্য গলি দিয়ে বাইপাস করে চলে আসতে পারছি, কিন্তু আমার ফ্রেন্ড ওইখানে আটকা পড়ছিল। অ্যান্ড এমন ভাবে আটকা পড়ছিল যে ওই দিন ওইখানেই একটা অপরিচিত একজনের বাসায় ওকে স্টে করতে হয়েছে রাতে। অ্যান্ড ও হচ্ছে মানে খুবই, মানুষ মৃত্যুশয্যায় যেমন যে আমি বাঁচতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, ও ঠিক এরকম অবস্থা। কারণ ওইখানে সে একজনকে চিনে না, জানে না, তাকে ধরাই দিতে পারে এবং তাকে বেরও করে দিতে পারে বাসা থেকে। যদি স্টুডেন্ট, ওর পকেটে তখন স্টুডেন্ট আইডি কার্ড ছিল, যদি ওকে বলতো যে ও স্টুডেন্ট আন্দোলন করতে আসছে, ডেফিনেটলি ওকে হচ্ছে মেরে ফেলতো বা একটা কিছু করতো। তো এরকম একদম বীভৎস ঘটনা একদম চোখের সামনে থেকে বা নিজের সাথে ফেস হওয়া, যেটা খুবই খুবই প্যাথেটিক ছিল। ওসমান নাম বললেন তো মানে আমার জাস্ট ওই ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল। তো আমাদের দুঃখ আসলে, বিশেষ করে ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষকে আমরা হারিয়ে ফেললাম। তো আপনার কি মনে হয় হাদি ভাইয়ের হত্যার বিচারের অগ্রগতি কতদূর দেখেছেন বলে মনে হয়? বিচারের আসলে মানে বাংলাদেশ সরকার, মানে আমরা যে সরকার কাঠামোটাকে বলি, সরকার একটা বৃহৎ ব্যাপার। সরকার চাইলে আসলে অনেক কিছু পারে এবং সরকারের যে ইন্টেলিজেন্স ইউনিট বলি, গোয়েন্দা বলি, আর অনেক কিছু বলি, তারা কিন্তু এমন অনেক কিছুই আছে, জানে। ইভেন আমি আমার পোস্টেও বলছি অনেক কিছুই জানে, হয়তো ডিসক্লোজ করে না কিংবা চায় না। আসলে সরকার যদি চাইতো তাহলে তাহলে বিচার, এটা এটা তো খুব কঠিন কিছু না। এবং সবাই অনেক কিছু জানে, ধোঁয়াশা ধোঁয়াশা ভাবে অনেক কিছুই জানে, সেগুলো সরকার চাইলেই করতে পারতো, কিন্তু সেই চাওয়াটুকু হয়তো নাই, সেজন্যই আসলে লেট হচ্ছে। আচ্ছা, জুলাই আন্দোলন মার্চ টু ঢাকা অর্থাৎ হচ্ছে এই যে শেষ পতনের যে ডাক, এই ডাকের ট্রানজিশনটা কিভাবে হয়েছিল বলে মনে হয় আপনার? ট্রানজিশনটা আসলে ক্ষোভ থেকে, আপনি চিন্তা করেন যে আপনি রাস্তায় বের হইছেন, আপনি আন্দোলন করতেছেন। এখন আপনাকে যদি কেউ একটা লাঠি চার্জ না করতো কিংবা কেউ একটা গুলি না করতো, আপনার ভেতরে ক্ষোভ জমতো না। কিন্তু আপনি একজন পিতা হিসাবে চিন্তা করেন, আপনি আন্দোলনে গেছেন, যাওয়ার পরে আপনার ছোট্ট একটা বাচ্চা, আপনার বাচ্চাকে গুলি করে মেরে ফেলছে। এই যে আমি বললাম যে যার মগজের ঘিলু ছিটকে পড়ে গেছে, এরকম অহরহ মানুষের হইছে। তো এই জিনিসগুলো যখন কাছ থেকে মানুষ দেখা শুরু করছে, নিজের সন্তান হারাইছে, মেয়ে হারাইছে, তখন আসলে সেটার কোটা আন্দোলন ছিল না। কারণ প্রতিশোধের আগুন, আগুন কারণ কোটা তো একটা সামান্য ব্যাপার ছিল। কিন্তু যখন স্টুডেন্টদের মেরে ফেলছে, নিজের ফ্যামিলি মেম্বারদের মেরে ফেলছে, ওই ক্ষোভটাই আসলে ট্রানজিশনটা তৈরি করে দিছে যে এখন আর কোটা আন্দোলনে থাকলে চলবে না। সেটা হচ্ছে আমরা সরকারকেই চাই না আর। জুলাই পরবর্তী দেশের পরিস্থিতি দেখে আপনার কি মনে হয় জুলাই আন্দোলন কতটুকু সফল হয়েছে? সফলের বিষয়টা বলতে গেলে আসলে আহ, নিজের কাছেই কষ্ট লাগে, কারণ জনগণের চাওয়া পাওয়ার জায়গাটুকু অনেক বিশাল ছিল। একটা 16-17 বছরের একটা স্ট্রাকচার মানুষজন পছন্দ করতেছে না, সো ওই স্ট্রাকচারটা চেঞ্জ হবে, মানুষ এটা ভাবছিল যে আহ, উম, পুরোপুরি চেঞ্জ হোক। হ্যাঁ, পুরোপুরি না হলে হয়তো 50%, 80% হোক, কিন্তু সেই জায়গায় যখন খুবই নগণ্য টাইপের একটা পরিবর্তন হয় কিংবা না হয়, তখন আসলে সেটা হতাশার জন্ম দেয়।
এখন আবার কিছু ক্ষেত্রে হয়তো আশাবাদীও থাকতে হয়, কারণ আপনি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন যদি দেখেন, মানে ফরাসি বিপ্লব, সেটা কিন্তু একদম ১-২ বছরেই সফল হয় না। কিংবা আমাদের মুক্তিযুদ্ধও দেখেন, মুক্তিযুদ্ধের পরও অনেক বিশৃঙ্খলা ছিল, অনেক দুর্ভিক্ষ ছিল, অনেক কিছুই ছিল। সো ওই জায়গাগুলো ওভারকাম করতে একটা লম্বা সময়ের প্রয়োজন। আপনি হ্যাঁ, হ্যাঁ, আপনি ১৬-১৭ বছরের স্ট্রাকচার ১-২ বছরে কিছুই করতে পারবেন না। হুম? তো এইখানে আসলে অনেক হতাশার জায়গা আছে, আবার কিছু একদম মানে আলোর মতো কিছুটা আশাবাদের জায়গাও আছে। এখন সেই জিনিসটা সৃষ্টিকর্তার আসলে অনেক বেশি রহমত দরকার আমাদের দেশের প্রতি। যদি আ আমরা চাই এই দেশটা আসলে ঠিক হোক। সো আশাবাদী আরকি। এর চেয়ে বেশি কিছু মনে হয় না বলতে পারবো। স্বৈরাচার পতনের পর্যায়ে তো মোটামুটি আমাদের সবার ভিতরে বিরাট পতনের আগ থেকেই মূলত ঐক্যের সূচনাটা হয়েছিল। তো সেই ঐক্যটা আমাদের লম্বা সময় ধরে ছিল। শর্ট ফর্ম বলতে পারেন। বাট ওটা হিসাব অনুপাতে লম্বা সময়। আপনার কি মনে হয় এখনো আমাদের ভিতরে এই ঐক্যটা আছে কিনা? যদি না থাকে কি কারণে নাই? আ আপনি আপনি চিন্তা করুন, আমি আমি আপনাকে একটা উদাহরণ দেই। থিংক অ্যাবাউট, এটা হচ্ছে একটা গোল বল। এটাকে আমি আঠা লাগালাম। বিভিন্ন হচ্ছে বলের যে ইয়ে থাকে, এটাকে আঠা লাগিয়ে একসাথে করলাম। তো এটা কিন্তু থাকবে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। বাট আস্তে আস্তে কিন্তু আঠাটা ছাড়া শুরু করবে। সো এই যে আমরা এক হইছিলাম জুলাইয়ে, এই এক হওয়ার রিজনটা কি? এক হওয়ার রিজন হচ্ছে আমাদের মেন্টালিটি ম্যাচ করছে, আমাদের চাওয়া পাওয়া ম্যাচ করছে, ভিতরের ক্ষোভটা ম্যাচ করছে। কিন্তু ১ বছর পর যখন আমরা দেখতেছি যে আমরা যা চাইতেছি সেই বিষয়গুলো আমরা পাচ্ছি না, বা সেটা মানে জনগণের মতো করে হচ্ছে না, কিংবা দেশে আপনার খুন, ধর্ষণ, চাঁদাবাজি এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। সো এটা না ওই এই বলের আঠা ছাড়ার মতো করে আমাদেরকে এক হওয়া থেকে মানে দূরে সরায় দিচ্ছে। আমরা যারা এক ছিলাম ১০ জন থাকলে হয়তো এখন ৩ জন আছি কিংবা ৫ জন আছি। সো ওই জায়গাটা আসলে নাই। কারণ আমাদের চাওয়া পাওয়ার জায়গাটুকু পূরণ সেইভাবে হয় নাই। এইজন্যই আসলে আমরা সেই ঐক্যটা আসলে ধরে রাখতে পারি নাই। অনেক মতবাদ ছিল, অনেক মতবিভেদ ছিল। সেগুলোই আরকি। আ আপনার মতে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সফলতা কি? আর সবচেয়ে বড় ব্যর্থতা কি? সফলতা এই যে আমরা সবাই এক হতে পারছিলাম। মানে এইভাবে এত মানুষ, মানে বাংলাদেশের কোটি মানুষ এক হওয়া বা এদেরকে একত্রিত করা, সেটা কিন্তু খুবই টাফ। আপনি দেখেন, স্টুডেন্ট, শিক্ষক, ইভেন আমাদের মানে বাসার বুয়া পর্যন্ত, আপনি শুনলে মানে অবাক হবেন। এমন সমস্ত পেশার এক্সাক্টলি। শ্রেণী-পেশার আমাদের মানুষজন সব। বাসার বুয়া পর্যন্ত আন্দোলনে যোগ দিছে। হ্যাঁ? তাহলে এটা খুবই একটা মেসিভ একটা ব্যাপার। ওরা কিন্তু এতটা এডুকেটেড না, বা আ জিনিসগুলো বুঝে না। আন্দোলন কি, দফা কি, দাবি কি, এগুলো বুঝে না। জাস্ট ওরা বুঝে যে আমাদের ছেলেমেয়েকে মেরে ফেলতেছে, আমাদেরকে রাস্তায় নামতে হবে। হুম। সো এই সফলতার জায়গাটা হচ্ছে যে সবাইকে আমরা এক করতে পারছিলাম। সবার চাওয়া পাওয়াগুলোকে আমরা এক করতে পারছিলাম। কিন্তু ব্যর্থতার জায়গাটা হচ্ছে ওই যে আমরা ওই আকাঙ্খাটা ফিল আপ করতে পারতেছি না। জনগণ কি চায়? ওরা কি খুঁজতেছে? ওরা কি চাচ্ছে? আসলে পালসটা বুঝতে পারতেছি না। সেটাই আসলে ব্যর্থতার জায়গা। আচ্ছা, আপনি তো জুলাই নিয়ে বেশ অ্যাক্টিভ কাজ করেছেন। আপনার এই জুলাই নিয়ে কাজ করার সূচনা কিভাবে? আচ্ছা, জুলাই নিয়ে কাজ করা বলতে, জুলাই নিয়ে কাজের ব্যাপারে আমার যে ২ টা বই বলি, একটা হচ্ছে আয়নাঘর, একটা রক্তঝরা জুলাই। জি। সো রক্তঝরা জুলাই বইটা লেখার আমার কোনই প্ল্যান ছিল না। ৫ই আগস্টে যখন আ হাসিনার পতন হয়, তখন রাতের দিকে এসে আমি জাস্ট একটা স্ট্যাটাস দিছি আরকি Facebook এ যে, আমি একটা বই লিখতে চাই। কারণ আমি চোখের সামনে এত জিনিস দেখছি। সো ওই জিনিসগুলো যদি আমি না লিখি, হয়তো আমার নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে যে আমি এত কিছু জানলাম, দেখলাম, সেটা যদি না লিখি তাহলে পরবর্তী প্রজন্ম তাদের হয়তো কাছে সেটা জবাব জানবে দিয়ে না। দেওয়ার আর একটা ব্যাপার বাংলাদেশের থাকে। ইতিহাস তো আপনি জানেনই যে সরকার পরিবর্তন হওয়া মানেই ইতিহাস বিকৃত হয়ে হুম। যাওয়া। সো ওই দায়িত্ববোধের জায়গা থেকে হয়তো এটা ইয়ে করা যে আমার একটা জিনিস লিখতে হবে। ওই জায়গা থেকে আরকি লেখা বা জুলাই নিয়ে কাজ করা। আ অনলাইনে প্রায়ই এরকমটা দেখা যায় যে, এক শ্রেণীর মানুষ যারা বলে যে, যারা জুলাই নিয়ে কাজ করছে এরা আসলে জুলাইকে বিক্রি করছে। অথবা আপনার দৃষ্টিতে জুলাই নিয়ে বিক্রি করছে কারা? জুলাই বিক্রি করে চলছে কারা? বা এইটা নিয়ে আপনার চিন্তা কি? আচ্ছা, এটার ২ টা সেন্সে এটার উত্তরটা হয়। একটা সেন্সে হচ্ছে যারা জুলাইয়ের মানে বিপরীত মতাদর্শের, তারা আপনাকে ডমিনেট করার জন্য বা আপনাকে দমিয়ে রাখার জন্য জাস্ট বলবে যে আ জুলাই নিয়ে কথা বলাটাকেই বলবে যে জুলাই বিক্রি করা। হ্যাঁ? এটা হচ্ছে একটা সেন্স। আরেকটা সেন্স হচ্ছে যে আসলেই বিক্রি হচ্ছে। হুম? সেই জায়গাটা। যেমন ধরেন জুলাইয়ের আগে তো আসলে বাংলাদেশে আ যারা এত বছর রাজনীতিতে সক্রিয় ছিল না বা যারা ক্ষমতায় ছিল না,
তারা জুলাইয়ের পরবর্তী সময়ে ক্ষমতায় আসার সুযোগ তৈরি হইছে। হ্যাঁ? সো এই সুযোগ তৈরি হওয়াটাকে অনেকে হচ্ছে জুলাই বিক্রির একটা মাধ্যম বা পন্থা হয়তো অবলম্বন করছে। কজ সবাই তার কাছে হয়তো কল দেয় যে, "ভাইয়া আমাকে এই কাজটা করে দেন, এই টেন্ডারটা নিয়ে দেন বা এই পদটা চেঞ্জ করে দেন। এত কোটি টাকা, এত লাখ টাকা।" সো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা হচ্ছে জুলাই বিক্রি বলতে পারি। অ্যান্ড এটা কারা করতেছে আপনি আমি সবাই জানি। কারণ ক্ষমতায় না বসে এটা কখনোই করা যাবে না। হুম। সো ওই যে জুলাইয়ের আগে যারা হচ্ছে ছিল না, জুলাইয়ের পরবর্তীতে হয়তো অনেকেই তৈরি হইছে, তাদের মাধ্যমে এই ব্যাপারগুলো হয়। অ্যান্ড আমরা আসলে খুব বেশি কষ্ট পাই যখন দেখি যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা যাদের প্রতি সবচেয়ে বেশি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো ঘটে। হ্যাঁ? সো জুলাই বিক্রি বলতে বা এটাই যে জুলাইকে হয়তো ব্যবহার করে কিংবা জুলাইকে উদ্দেশ্য কোনো করে ফায়দা নেওয়া হ্যাঁ, হয়। হ্যাঁ, এক্সাক্টলি ফায়দা নেওয়ার ব্যাপারটা। জুলাই বিক্রেতার সাথে, সাথে আরেকটা শব্দ চাওর হয়েছে হাদি ব্যবসা আরকি। ওসমান হাদি ভাই শাহাদাতের পরে বিশেষ করে এই টার্মসটা ইদানিং করে ব্যবহার বেশি শুরু হয়েছিল। এখন ইদানিং করে আর হয় না। তো হাদি ব্যবসা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চায় তারা? আচ্ছা এটাও সেম যে আপনি ধরেন কারো বিচার চাচ্ছেন এটা যদি ব্যবসা হয়ে যায় তাহলে তো ভাই আপনার আজকে ফ্যামিলি মেম্বারের কাউকে মেরে ফেললে আপনি বিচারই চাইতে পারবেন না। হ্যাঁ? বলবে যে আপনি ব্যবসা করতেছেন। তো আ এখানে আসলে ব্যবসা করারই বা কি আছে? আমরা একটা মানুষের বিচার চাইলাম, তার বিচারটা পাইলাম না বা আমরা পাইতে চাই। এখন এটাকে ব্যবসা বলার রিজনটা কি? এটা আপনাকে হচ্ছে আপনি যাতে আর না বলেন বা আপনাকে দমায়ে দেয়া যায়। আপনার একটা মানে লজিক্যাল কথাকে সে ডিফেন্ড করতে পারতেছে না। সো সে কি করবে? আপনাকে একটা গালি দিবে। হয়তো বলবে যে আপনি ব্যবসা করতেছেন। সো ওই সেন্সেই আসলে বলা আরকি। আপনার দৃষ্টিতে জুলাইয়ের ইতিহাসকে কেউ কি বিকৃতি করতে চায় বা এরকম মানুষজন কারা আছে? ডেফিনিটলি যারা জুলাইয়ের এন্টি হ্যাঁ, হ্যাঁ, বিপরীত মতাদর্শের তারা এটাকে মেটিকুলাস ডিজাইন অলরেডি বাজারে চলে হ্যাঁ, আসছে মেটিকুলাস ডিজাইন। অলরেডি ওরা বলছে। বলতেছে যে সব প্রি প্ল্যান সবকিছু হচ্ছে আগে থেকে প্রস্তুতকৃত। কিন্তু ওদের কাছে আমার জাস্ট প্রশ্ন যে আমার যেই মেসের বুয়া আন্দোলনে যোগ দিছে সে কি মেটিকুলাস ডিজাইন বুঝে? সে কি দফা, দাবি এই জিনিসগুলো বুঝে? যে যেই ১৪০০ শহীদ হুম, বা ৮০০ শহীদ হুম, বলি না কেন, হুম, তারা প্রাণ দিয়েছে কেন? মানে তাদের হুম, তো এই মেটিকুলাস ডিজাইনের অংশ হওয়ার হুম। কি দরকার কি ছিল? কি দরকার ছিল? প্রয়োজনীয়তা ছিল? সেটাই। তারা তো কি জানতো যে তারা কোনো ফায়দা পাবে বা তারা কোনো উপকৃত হবে? কেউ তো জানতো না। তাহলে একটা হুম, বাচ্চাকে যাকে হচ্ছে হুম, ঘরের ভিতরে ৬ বছরের রিয়া হুম, হুম, গুপকে হুম, হত্যা করে ফেলা হলো। হুম, তারপরে হচ্ছে সাফকাত সমীর। হুম, হুম, এরকম অনেক বাচ্চাকে মারা হুম। হয়েছে। তাদের অপরাধ কি ছিল? মানে এইটা সেটাই। মূলত আপনি আপনি আরেকটা কোয়েশ্চেন। ব্যাপার দেখেন, আপনি দেখেন যে বাচ্চা ছেলে-মেয়েরা ওরা জুলাইয়ের সময় কি করছে? বোতলের ভেতরে স্পেশালি মেয়েরা এটা করছে। হুম, কজ আমরা ছেলেরা তো লাঠি নিতে পারি। ওরা তো এত ভারী কিছু নিতে পারে না। ওরা বোতলের মধ্যে হচ্ছে গুঁড়া মরিচ আমি ভরে দেখেছি। পানিতে ভরে মানে নিয়ে আমি গেছে। হ্যাঁ। কয়েকজনকে দেখেছি। তারপর টুথপেস্ট নিয়ে গেছে যাতে হচ্ছে যদি টিয়ারশেলের হ্যাঁ, গ্যাস। কোনো ভাই হচ্ছে টিয়ার সেলে আক্রান্ত হয়ে চোখে লাগায় দিতে পারে। সো আপনি meticulous ডিজাইন দিয়ে কি এগুলোকে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। সো নেভার। উপমহাদেশের অন্যান্য আরো বেশ কয়েকটা দেশেই সরকার পতনের আন্দোলন হয়েছে। তো অন্যান্য আন্দোলনগুলো থেকে জুলাই কেন আলাদা? অন্য যেমন আমি ভারতের কথাই বলি খুব রিসেন্টলি যে আন্দোলনটা হলো, ভারতে আপনি দেখেন যে ভারতের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করছে বাট সেটা খুব কম। মানে লাঠিচার্জও করে নাই বলতে গেলে। জাস্ট ওদের আন্দোলনটা ছিল একটা শান্তিপূর্ণ আন্দোলনের মতো। কিন্তু আপনি বাংলাদেশে চিন্তা করেন আমি সেদিন হচ্ছে আনাসের স্টোরিটা লিখতেছিলাম তার মৃত্যুর। তার বাবা আমাকে কল দিয়ে বলল যে, আমার আনাসকে হচ্ছে রাবার বুলেট ছোড়া হয় নাই। ওকে হচ্ছে আপনার চাইনিজ রাইফেল যেটা 7.6 যে বুলেটটা সেটা হচ্ছে এত বড়, হ্যাঁ? এত বড়। সো এত বড় একটা বুলেট দিয়ে হচ্ছে একজনকে আঘাত করা হলো, মারা হলো। সো এটা জুলাইয়ে ঘটছে। আপনি এই আন্দোলনকে আর কোন আন্দোলনের সাথে আপনি মিলাবেন? আপনার একটা লজিক্যাল একটা আন্দোলন নিয়ে একটা স্টুডেন্ট রাস্তায় বের হইছে। তাকে মানে স্নাইপার দিয়ে মেরে ফেলা হইছে। সম্ভবত ইতিহাসে এত বড় মানে স্টুডেন্ট আন্দোলন বোধহয় আর নাই। না, এত কম সময়ে এত বড় রেয়ার। ভবিষ্যতের কোনো শাসক কি জনবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাসিনার পরিণতির কথা ভাববে? অবশ্যই ভাবতে হবে। আর যদি না ভাবে তাহলে তাকেও হেলিকপ্টার দিয়ে ভাগতে হবে। ন্যারেটিভ নির্মাতাদের মতে হচ্ছে যে আয়নাঘর আসলে গুজব। ঘর বলে কিছু ছিল না। তো এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? আচ্ছা এই প্রসঙ্গে আজকের একটা আ 'প্রথম আলোর' একটা কলাম দিয়েই শুরু করি। 'প্রথম আলো' আজকে একটা কলাম লিখছে যে, আয়নাঘরের আগে ওরা লিখছে কথিত আয়নাঘর।
সো ওরা মানে প্রথম আলোর মতো একটা প্ল্যাটফর্ম পর্যন্ত এখনো বিশ্বাস করে না যে আয়নাগর ছিল বা আছে। রাষ্ট্র হুম, নিয়োগ হুম, দেওয়া হয়েছিল এই হুম, বিচার কার্যের জন্য। তারা হুম, গতকালকে হুম। আপনার পরিদর্শনে গেল। সেই এক্সাক্টলি। ঠিক তারপর ঐদিন রাত্রেই 'প্রথম আলো' নিউজ করছে যে কথিত আয়নাগর কথিত পরিদর্শনে গেলেন রাষ্ট্রপতিরা, এক্সাক্টলি। বিচারপতিরা। হ্যাঁ। তো এই ওয়ার্ডটা যে স্পষ্ট একটা জিনিস সেটাকে দেখছে মানুষজন, হুম, হুম। মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যেটার ব্যাপারে তদারকি হচ্ছে হুম, সেখানে কিভাবে কথিত শব্দটা আসে? এক্সাক্টলি। আপনি আপনি চিন্তা করেন সেম জিনিসটা যদি আমাদের মুক্তিযুদ্ধের সময়ও তো হচ্ছে অনেক টর্চার হইছে, অনেক মা-বোনদেরকে ধর্ষণ করা হইছে। ঠিক সেইম টর্চার শেলটাকে যদি কেউ কথিত বলতো তাহলে তাহলে কেমন ফিল হইতো? কিংবা হিটলার যে হচ্ছে বন্দিশালার মধ্যে অনেককে নিয়ে গ্যাস দিয়ে মেরে ফেলছে সেটাকে যদি কথিত বলা হতো তাহলে আসলে কেমন লাগতো? তো এই যে আপনি একটা জিনিস দেখতেছেন, জানতেছেন কিন্তু তবুও সেটাকে কথিত বলতেছেন বা ন্যারেটিভ হিসেবে গুজব বলতেছেন, এটার পিছনের রিজনটা হচ্ছে নিশ্চয়ই আপনার ফায়দা আছে বা আপনি এটা বিশ্বাস করতেছেন না কারণ আপনার মতাদর্শের সাথে যাচ্ছে না। তো এই জিনিসটাই আসলে ঘটতেছে। আয়নাগর আছে, আয়নাগরের প্রমাণ ছিল, ভিকটিম ছিল, সবকিছুই আছে। কিন্তু তারপরেও গুজব বলার রিজনটা হচ্ছে সে আসলে এখান থেকে কোনো ফায়দা পাইতেছে না। সে এটাকে গুজব বলাতে তার ফায়দা আছে। সো এইজন্যই গুজব বলতেছে অ্যাকচুয়ালি। বিভিন্ন ব্যাটালিয়নে থাকা গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘরগুলো এইটার সাথে বন্দীদের জবানবন্দি তো বেশ কিছু আমরা সামনে পড়েছি। তো এইটার সাথে এটার কতটুকু মিল আছে বলে মনে হয়? আচ্ছা, এটা আপনাকে আমি একটু আমার যে আয়নাঘর বইটা আছে যেটা আমি লিখেছি সেটা থেকেই কিছু ঘটনা শোনাই তাহলে হয়তো একটু রিলেট করতে পারবেন। আ র‍্যাব ১১ যেটা নারায়ণগঞ্জে ছিল, নারায়ণগঞ্জে, সো সেখানে আলেপ উদ্দিন ছিল র‍্যাব ১১ তে আ র‍্যাব অফিসার। সো সে একজন আলেম বলি বা হুজুর বলি তাকে ধরে নিয়ে আসছে। তাকে আনছে হচ্ছে জঙ্গি ট্যাগ দিয়ে। হুম? আম জঙ্গি ট্যাগ প্রচুর দেওয়া হ্যাঁ, হইছে। হ্যাঁ, ১-২ হ্যাঁ। ২ জনকে না। মানে প্রচুর। শত, শত আলেমকে। হুম, আমি উদাহরণত বলি। আম আমরা খুবই তটস্থ থাকতাম। বিশেষ করে আচ্ছা। আমার আমার মনে আছে বলতে আমি এই জিনিসটা অনেক জায়গায় বলেছি। তারপরে বলি। সেটা হচ্ছে আমার পাশ দিয়ে কখনো যদি কোনো আ মাইক্রোবাস যেত যেটার হুম, কালো গ্লাস আছে আমি হুম। তৎক্ষণাৎ আমি ওইটা থেকে দূরে আচ্ছা, থাকতাম। মানে আচ্ছা। এতটা ভয় আমার কাজ ভয়ে, করত। ভয়ে মানে এক্সাক্টলি। এক এইটা ২-১ বছর না আমার প্রায় হুম। বিগত ৪-৫ বছর ধরে এটা তাড়া আচ্ছা, করেছে। আচ্ছা, মানে আচ্ছা। এত ঘটনা আমি হুম। মানুষের দেখেছি মানে আমাদের পরিচিতদের ভেতরে। তাকে হচ্ছে ট্যাগ দিয়ে ধরে নিয়ে আসছে। তো নেয়ার পর আ যেহেতু নিয়ে আসছে তো ওর ফ্যামিলি মানে ওই হুজুর বা আলেম যাই বলি তার ফ্যামিলি অনেকদিন পর্যন্ত বুঝতে পারে নাই যে হচ্ছে সে কোথায় আছে। পরে সবশেষ গিয়ে খবর পাইছে যে সে হচ্ছে তাকে আয়নাঘরে রাখা হইছে। তো তারা হচ্ছে যোগাযোগ করে ওই আলেপ উদ্দিনের সাথে দেখা করছে। দেখা করার পর তার ওয়াইফকে যখন আলেপ উদ্দিন দেখছে যে তার ওয়াইফ আছে, আলেপ উদ্দিন চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তার আলাউদ্দিনের হুম। মানে হিস্ট্রি তো অনেক লম্বা। হ্যাঁ, হ্যাঁ, অনেক লম্বা। সে চিন্তা করছে যে আ এই মানে সে একটা বদ উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য নিয়ে তার সাথে কিছু একটা করবে। তো সে তাকে অফিসেই অফার করছে যে, "আপনার হাসব্যান্ডকে আমি আয়নাগর থেকে ছাড়াই দিব যদি আমার কথা শোনেন।" তাহলে কথাটা কি? কথাটা হচ্ছে আ মানে সে যেভাবে যা বলে তা করতে হবে। অ্যান্ড ওই কথাটা ছিল যে, "আমার সাথে ঘুরতে যেতে হবে, আমার সাথে স্টে করতে হবে রাতে।" অ্যান্ড ওই মহিলা হচ্ছে তখন ১ম দিকে এতটা পাত্তা দেয় নাই। কিন্তু আলেপুদ্দিন এতটাই বেপরোয়া ছিল যে একদম মহিলার বাসায় পর্যন্ত চলে গেছে। শুধু এটা না, মহিলা রোজার মাসে এবং শবে কদরে তার মায়ের বাসায় ছিল। হুম? তার মায়ের বাসায় ছিল। তো আলেপুদ্দিন বলছে যে, "তুমি আজকে অফিসে আসো।" তো মহিলা বুঝতে পারছে যে আমি অফিসে গেলে নিশ্চয়ই কিছু একটা খারাপ কিছু হবে। সে আসতে চায় নাই। আলেপুদ্দিন নিজে গাড়ি করে ওই মহিলার মায়ের বাসা থেকে তাকে তুলে নিয়ে আসছে অফিসে। আসার পর ক্যান্টনমেন্টে তাদের যেই হচ্ছে কোয়ার্টার থাকে অফিসার্স কোয়ার্টার ওইখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই মহিলাকে ওইখানেই হচ্ছে ফার্স্ট টাইম রেপ করে। হ্যাঁ? এটা ছিল ফার্স্ট টাইম রেপ। মহিলা অনেক বাধা দেওয়ার ট্রাই করছে, অনেক কিছু করছে। তো রমজান মাসের রোজা ভাঙিয়ে হ্যাঁ, একজন হ্যাঁ, রোজা মহিলাকে রোজা সম্মান ভাঙ্গিয়ে এটা সব জায়গায় নিউজ হুম। পর্যন্ত হইছে। আমি আমার বইয়েও সেটা প্রমাণ সহ উল্লেখ করছি। তারপর এটা ফার্স্ট টাইম ছিল। তারপর হচ্ছে ওই মহিলার হাসব্যান্ডের সাথে মানে হাসব্যান্ডের সামনে অফিসে হাসব্যান্ডকে পাশের রুমে বসায়া আলেফুদ্দিন ওই অফিসে র‍্যাব অফিসে নারায়ণগঞ্জের ১১ অফিসে পর্যন্ত ওই মহিলাকে সেকেন্ড টাইম রেপ করে। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে ওই মহিলা এতটা মানসিক ট্রমায় ছিল, ওই হাসব্যান্ড যখন ছাড়া পায় তখন মহিলা খুব সম্ভবত ১ বছরের মতো জীবিত ছিল।
তারপর ট্রমা এবং ডিপ্রেশন এই জিনিসগুলো নিয়ে মহিলা পরবর্তীতে মারা যায়। হ্যাঁ? সো আপনি আপনি দেখেন আয়নাগরের যে ব্যাপারটা যারা গুজব বলে বা যারা বলে নাই, এই যে এই ভিকটিমদের সাথে ঘটা ঘটনা এগুলো তো হচ্ছে তারা এখনো বেঁচে আছে। তারা নিজের মুখ জবানবন্দি দিয়েছে। আয়নাগরের সেলগুলো উদ্ধার হইছে। টর্চার করার যা যন্ত্রপাতি ছিল সেগুলো উদ্ধার হইছে। আমি আমি আরেকটা ব্যাপার বলি, ব্যারিস্টার আরমানকে আয়নাগরে রাখা হইতো। ওইখানে আপনার কি করা হতো যে আ মানে যে খাবার দেয়া হইতো, পচা মাছ দেয়া হইতো। তো অনেক বন্দীরা কি করতো? ওই মাছের যে কাঁটা ছিল কিংবা হচ্ছে ইটের টুকরা ছিল, ওইগুলো দিয়ে হচ্ছে দাগ কেটে, কেটে মাস বা দিনের হিসাব করত। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই এগুলোর দাগগুলো হ্যাঁ, প্রমাণ টেলি-চিহ্ন দিয়ে পরবর্তীতে পাওয়া গেছে। সেগুলোও কিন্তু পাওয়া গেছে। তাহলে আপনি দেখেন নিজের মুখের বর্ণনা আর ওইখানের হচ্ছে প্রমাণ ২ টাই কিন্তু ম্যাচ করছে। ম্যাচ করছে। তাহলে এই ম্যাচিং জিনিসগুলো দেখেও যারা হচ্ছে গুজব বলে মানে হ্যাঁ, আপনি আসলে কি বলবেন? তাদেরকে যারা চোখ থাকতে অন্ধ আপনি তাদেরকে দেখাতে পারবেন না, বুঝাতে পারবেন না। নাবিলা ইদ্রিস ওই যে গুম কমিশন নিয়ে যিনি কাজ করছেন কয়েকজনের ভিতরে একজন। তো উনি বেশ ওনার লেখা তো আমি অনেকদিন ধরে ফলো করি। তো একটা লেখায় এরকম লিখছেন যে আহ, এই মানুষগুলো কি ট্রমার ভিতর দিয়ে গিয়েছে তারপরেও তাদের স্পষ্ট মেমোরি এই জায়গাগুলোতে কাজ করে একটা দিনে, মানে একটা রুমে দিনের পর দিন তারা কাটিয়ে দিয়েছে এবং সেই রুমের প্রত্যেকটা কোণা কোণা তারা মুখস্থ করে ফেলছে যে কোনটা কেমন ছিল। প্রত্যেকটা বন্দীদের ক্ষেত্রে তারা মানে ইয়েগুলো মিলিয়েছে এরকম, এতটা ভয়ঙ্কর ছিল। তো আমরা তো ২৪ কাটালাম, ২৪-এর পরে আরো ২ বছর গেল, নতুন সরকার আসলো। আমরা জুলাই সনদ বাস্তবায়নের কথা শুনছি, কিন্তু বর্তমান সরকার আসার পরও এখনো পর্যন্ত বাস্তবায়নের কোনো আহ, নকশা আমরা এখনো পর্যন্ত দেখছি না। এবং এইটা নিয়ে হচ্ছে আপনার চিন্তা কি? কি মনে হয় যে জুলাই সনদ সনদ আসলে বাস্তবায়ন হবে? আচ্ছা, জুলাই সনদ বিষয়টা আসলে বর্তমান যে সরকার বিএনপি সরকার, তারা তো আসলে জুলাইয়ের বাইরের কোনো লোক না। বা বিরোধী যারা দল জামায়াত বলি, এনসিপি বলি, তারাও তো বাইরের কোনো দল না। উভয় জুলাইয়ের শক্তি উভয়ের অবশ্যই। হ্যাঁ, এক্সাক্টলি। কিন্তু এখানে গড়িমসির জায়গাটা আসার দলে প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্নটা এই কারণে হচ্ছে যে আ বিএনপি বলি বা এনসিপি বলি, জামায়াত বলি, সবার ভিতরেই স্পেশালি বিএনপির ভিতরে এই জিনিসটা খুব বেশি। তারা তারা আসলে জুলাইকে বা খুব বেশি অগ্রাধিকার দেওয়া বা পাত্তা দেওয়ার মধ্যে নাই। তারা মনে করতেছে আচ্ছা ঠিক আছে একটা জিনিস ঘটছে, আমরা ক্ষমতায় চলে আসছি, শেষ। আমরা যা পাওয়ার পেয়ে গেছি। আর বাদবাকি কি হলো না হলো বা জুলাই সনদ দিয়ে কি হবে সেটা আসলে দেখার দরকার নেই। ইভেন গণভোটের রায় যে বাস্তবায়ন হতে হবে সেটাতেও তারা আগ্রহী না। অথচ এই জিনিসটা না করার কারণে তারা যে ইন ফিউচারে ব্যাকফুটে যেতে পারে, তাদের ক্ষতি হতে পারে সেটা কিন্তু মাথায় নাই। তো এই যে বাস্তবায়ন না করার কারণটা হচ্ছে পুরোটাই গড়িমসি বা অসচেতনতা বলি বা যাই বলি, দায়সারা যেটা, সেটাই আসলে করার কারণে হচ্ছে। অ্যান্ড এটার কারণে পস্তাবে, যারাই করতেছে পস্তাবে। আবু সাইদ, মুগ্ধ এবং ১৪০০ শহীদ যারা মারা গেল, তাদের রক্তের প্রতিদান কি বর্তমান সিস্টেম দিতে পারছে? অনেকটাই ব্যর্থ হচ্ছে। অনেকটা মানে অনেকটাই। এবং সেই জায়গায় হয়তো শুধু আবু সাইদ মুগ্ধই না, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যেই ছোট, ছোট বাচ্চারা, আন্টিরা, আমরা অনেকেরই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা অনেক জায়গাগুলোতেই সরকার ব্যর্থ এবং ব্যর্থতার স্টার্টিংটা শুরু হইছে যখন হচ্ছে ইন্টারিম সরকার ফর্ম হইছে। হ্যাঁ? ইন্টারিম সরকার ফর্ম না হয়ে যদি বিপ্লবী সরকার গঠিত হতো তাহলে দেখা যেত যে ওই আমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো হয়তো আরো বেশি করে ফলপ্রসূ হচ্ছে। ইন্টারিম সময়ে গুম খুন কমিশন এবং আপনার মানবাধিকার কমিশন নামে ২ টা কমিশন গঠন হয়েছিল। যেটা এই সরকার এসে আবার বাতিল করে। বিশেষত যেদিন বাতিল করে তার ঠিক ২৪ ঘন্টার ভিতরে আবার একটা গুমের ঘটনা সংঘটিত হয়। তো এবং বিশেষ করে মানবাধিকার আইন যেটা এই সরকার আবার ফেরত এনেছে ওইটা বাতিল করে, সেটা হচ্ছে ২০০৯ সালের আওয়ামী লীগ আমলের মানবাধিকার কমিশন, মানে মানবাধিকারের যে আইন সেটা। তো আওয়ামী লীগ আমলের মানবাধিকার আইন বহাল রেখে এই সরকার কি হচ্ছে আসলেই গুম খুন বন্ধ করতে চাচ্ছে, নাকি আবার সে আমরা গুম খুনের সংস্কৃতিতে ফেরত যাব? ডেফিনিটলি ফেরত যাবো। কজ যারা গুম খুন করতো তারা যে আইনটা প্রণয়ন করে দিয়ে গেছে, আমরা যদি সেই আইন দিয়েই চলি এবং চিন্তা করি যে তাদের আইন অনুযায়ী আমরা বাঁচতে পারবো, সেটা কখনোই কার্যকরী হবে না। আপনি চিন্তা করেন এবং এই কমিশন গঠনে সংসদে
যারা যারা হ্যাঁ ভোট দিচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে ইলিয়াস আলীর স্ত্রী, যিনি বর্তমান সংসদ সদস্য। আপনি চিন্তা করেন ইলিয়াস আলীকে এত নির্মম ভাবে গুম করে তারপর হচ্ছে হত্যা করা হলো। হ্যাঁ, ইভেন আপনাকে আরো একটা ব্যাপার বলি, যারা আয়নাগরে ছিল তাদেরকে নর্মাল ভাবে হত্যা করা হতো না বা খুন করা হতো না, তাদেরকে রেল লাইনের মধ্যে ফেলে হত্যা করা হতো, কিংবা কাউকে হচ্ছে আপনার বাসের নিচে ফেলে বেওয়ারিশ লাশ হিসেবে হত্যা করা হতো, কিংবা কাউকে হচ্ছে আপনার দূরে বুড়িগঙ্গা বলি কিংবা হচ্ছে সুন্দরবনের আশেপাশে যে নদীগুলো ছিল ওইখানে প্যাট কেটে ভাসায় দিত। অ্যান্ড প্যাট কাটার রিজনটা ছিল কি? প্যাট কাটার রিজন ছিল যাতে পেট কাটলে এখানের ভিতরে নাড়ি বুড়ি বের হয়ে যায় এবং এখানে মাছ ঢুকে সারা শরীর খেয়ে ফেলে এবং সেটা অস্তিত্ব সহজে না পাওয়া যায়। ডুবে যায়, এবং কোমরের মধ্যে একটা বড় হচ্ছে সিমেন্টের বস্তা বেঁধে দিত। এতটা নিকৃষ্টভাবে তাদেরকে মারা হতো, বীভৎসভাবে। এবং সেটা ইলিয়াস আলীর উপরও এপ্লাই করা হয়েছে সেই বীভৎসতা। কিন্তু ইলিয়াস আলীর স্ত্রী আপনার সংসদ সদস্য হ্যাঁ ভোট দিছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে বা এটা গঠনের ক্ষেত্রে। তো এই ব্যাপারটা আপনি চিন্তা করেন, আমরা যাদের দ্বারা শোষিত হইছি তাদের আইনই যদি আমরা বহাল রাখি তাদের মতো করে, তাহলে আমরা তো আসলে মানে বাঁচতে পারবো না, উল্টা তাদের ট্র্যাপেই পড়তেছি আমরা। And এটা হবে। গুমের ক্ষেত্রে তদন্তভার ওই প্রতিষ্ঠানকেই দেওয়া হয়েছে, মানে যেই প্রতিষ্ঠান গুমটা করছে। ধরুন যেমন পুলিশ, পুলিশ যদি গুম করে তাহলে আপনার পুলিশের তদন্তভার ওই পুলিশের আইজিপি বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি, তার কাছেই হচ্ছে আপনার অভিযোগ করতে হবে এবং সেই বাহিনী গিয়ে মানে তদন্ত করবে। তাহলে যদি আপনার বিরুদ্ধেই আপনাকে তদন্তের ভার দেওয়া হয় তাহলে সেই তদন্ত কিভাবে সুষ্ঠু হবে? এক্স্যাক্টলি, আমি সহজ কথায় বলি, মানে আপনি চোরকে হচ্ছে চোরের বিচার করতে বলছে, হ্যাঁ দিছেন আর কি। বিষয়টা আসলে সেরকম হয়েছে। আহ, তো দেখা যায় যে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যারা হচ্ছে গুম ঘটাইছে বা গুম করছে তারা তো জানেই যে এইখান থেকে বাঁচার কি কি উপায়। যদি তারা এটার সাথে সম্পৃক্ত না থাকতো তাহলে হয়তো তারা তদন্ত করে বের করতো। তো তারা যেহেতু নিজেরাই এটা ঘটাইছে তাহলে তারা এটা থেকে বাঁচার উপায়টাও জানে, তারা নিজেদেরকে সেভ করে দেখা যাবে অন্য আরেকজনকে ধরে বলতেছে যে ওরা এটা ঘটাইছে। তো তখন দেখা যাবে যে আহ ওই আমরা দেখতাম না যে মিথ্যা মামলা কিংবা মানে অন্য আরেকজনকে ধরে মামলা দিয়ে দিতেছে, এই ব্যাপারগুলো আসলে খুব বেশি ঘটবে। সেম ভাবে মানবাধিকার কমিশনের ব্যাপারেও সেম, যে মানবাধিকার কমিশন যদি আইন শৃঙ্খলা বাহিনী বা তিন বাহিনী এদের ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে মানবাধিকার কমিশন সরাসরি তদন্ত করতে পারবে না। তাদেরকে এই তদন্তের জন্য যাইতে হবে ওই বাহিনীর যিনি মেন আছেন তার কাছে, তাকে গিয়ে বলতে হবে যে আপনার অমুক কর্মীর ব্যাপারে এই অভিযোগ পাওয়া গেছে, আপনি তদন্ত করেন। তো মানে এটা আসলে কেমন নীতি বা কি টাইপের আচরণ? মানবাধিকার কমিশনকেও স্বাধীন রাখা হয়নি। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারিম আমলে স্বাধীন হ্যাঁ, ছিল, স্বাধীন বাট ছিল। এটাকে পরাধীন করা হয়েছে, এবং পরাধীন করার কাজটা আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে আমাদের বাহিনীগুলো থেকে আসছে। কারণ তারা চায় না তাদের কোনো সদস্যকে কেউ ইন্টারোগেট করুক, হ্যাঁ, কেউ তদন্ত করুক। সো ওই জায়গা থেকে আমার মনে হয় তাদেরকে আবার মানে মানে কমিশনটাকে পরাধীন করা হয়েছে যাতে তারা বিভিন্ন অপরাধগুলো করার একটা স্বাধীনতা পায়। বিশেষ করে অবাক লাগে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আ উনিও আম আর্মি দ্বারা হুম, সেই টর্চারের শিকার। টর্চারের শিকার হয়েই দেশ ছাড়তে হয়েছিল। হুম। আম উনি যখন এই ব্যাপারগুলো খুব নরমাল ভাবে নেন, তখন সবচেয়ে বেশি অবাক হই যে উনি থাকা অবস্থায় এই নিয়মগুলো হয়ে যাচ্ছে, অথচ উনি নিশ্চুপ, এইগুলো নিয়ে কথা বলছেন না। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলে যেটা শুনতে বেশ ভালো, যে আমি কোনো হচ্ছে প্রতিশোধ নিব না, আমি সবাইকে মাফ করে দিলাম। হ্যাঁ, দ্যাটস গুড, মাফ করে দেয়াই যায়। সেটা আপনি আপনার জায়গা থেকে করতে পারেন, কিন্তু যেই ফ্যামিলিটা তার বাবাকে হারাইছে, যেই বাবাটা তার মাকে হারাইছে বা তার বাচ্চাকে হারাইছে, হ্যাঁ, তারা কি ক্ষমা করে দিছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। মানে এবং যে হুম, যার কাছে আপনি অপরাধ করলেন, হুম, এত বড় এত হুম। বিশাল শহীদ পরিবারের যেই অংশ, তারা ক্ষমা করলো কি করলো না, আপনি ক্ষমা করে দেওয়ার কে? হ্যাঁ, এক্সাক্টলি। এবং আপনি যদি একটা মানে মজলুমকে সঠিক বিচার না পাইয়ে দিতে পারেন সেটাও কিন্তু একটা বেইনসাফি। হ্যাঁ? অবশ্যই, অবশ্যই। সেটাও। তাহলে কি জুলাই আন্দোলন ব্যর্থ হয়েছে? নাকি আমরা এর ইনভিজিবল যে পরিবর্তন, অদৃশ্য পরিবর্তন যেগুলো হয়েছে এগুলো আমরা টের পাচ্ছি না? আসলে
একদম সফল হয়েছে কিংবা একদম ব্যর্থ হয়েছে পুরোপুরি মানে এখনই একটা এটা বলা যাবে না। কনক্লুশন আসলে বলতে পারতেছি না। কজ অনেক কিছু যেমন পরিবর্তনের জায়গাটা আমি ফার্স্টে বলি যে এমন অনেকে ছিল যারা হচ্ছে মুভি, স্পোর্টস এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। দেশ কি হচ্ছে, পলিটিক্সে কি হচ্ছে, কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই। এবং এই না থাকার কারণে আমাদের বিগত ১৭ বছরের ব্যাংকগুলো একদম লুট হয়ে গেছে। হ্যাঁ? তো এই যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে আমরা কেউ কিন্তু জানতাম না। কারণ আমরা এগুলো নিয়ে খোঁজ খবর রাখার আমাদের সময় ছিল না। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে সবাই হচ্ছে পলিটিক্স নিয়ে, দেশ নিয়ে অনেক বেশি সচেতন। আজকে একটা জিনিস ঘটলে সবাই জেনে যাচ্ছে, প্রতিবাদ করতেছে। তো এই পরিবর্তনের জায়গাটা হচ্ছে এটা, যেটা আমি পজিটিভ বলতে পারি। আর নেগেটিভও বলতে পারি, যেটা নেগেটিভটা হচ্ছে হয়তো আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা আহ, আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। দেশে অরাজকতা অনেক বেড়ে যাইতেছে, খুন, গুম বা দর্শন বা যাই বলি, এই নেগেটিভ ব্যাপারগুলো বেড়ে যাচ্ছে যেটা আমরা চাই নাই। সো এটা একটা লম্বা প্রসেস পার হয়ে তখন হয়তো আমরা একটা কনক্লুশনে যেতে পারবো যে এটা সফল নাকি ব্যর্থ। রিসেন্টলি হচ্ছে লোডশেডিং এর যেই মাত্রা, লোডশেডিং থেকে বড় কথা হচ্ছে লাস্ট জুলাই মাসের বিদ্যুৎ বিল। আপনার আপনি লোডশেডিং এর ভেতর দিয়ে যাচ্ছেন, বাট আপনার বিদ্যুৎ বিল আসছে নর্মাল সময়ে যদি ১৫০০ টাকা আসতো, এখন আসছে ৩০০০ টাকার উপরে। তো এই অস্বাভাবিক তারপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে অসামঞ্জস্যতা, এইটা কি বর্তমান সরকারকেই ব্যাকলেশে ফেলে দিচ্ছে না? সরকার তো আসলে এটা বুঝতেছে না, ফিল করতেছে না। ওই যে আপনাকে এবং খুবই বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ২০০১ থেকে ২০০৬ এর সরকারের আমল, অর্থাৎ বিএনপি সরকারের যে আমল, সেই আমলেও এই সেম অভিযোগগুলো ছিল। এবং এক্স্যাক্টলি এই সরকার যখন আসছে শুরুতে, তখনও বলা হয়েছে যে এই এইগুলার পুনরাবৃত্তি ঘটবে কিনা। এবং ঠিক হচ্ছে, কয় মাস হ্যাঁ। গেছে? ৩ মাস, ৪ মাস। হুম, ৪ মাসের পরেই আমরা দেখতে পাচ্ছি যে, হুম। বা ৫ মাস পরে আমরা আপনি আপনি দেখেন যে সরকার হয়তো মনে করতেছে যে আচ্ছা আমরা ক্ষমতায় আছি, আমরা চাইলে গ্যাসের দাম বাড়ায় দিতে পারি, বিদ্যুতের দাম যত ইচ্ছা নিতে পারি, মানুষ কিছুই করবে না কারণ ক্ষমতায় আমরা। কিন্তু দেখেন এই ব্যাপারগুলো গুলো কিন্তু মানুষের ভেতরে ক্ষোভ জমে। আপনি সেটার ফলাফল আজকে পাবেন না। আজকে এই ক্ষোভের কারণে আজকেই মানুষ রাস্তায় নামবে না। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন করে মানুষ দেখবে, ক্ষোভটা ভিতরে জমা হবে এবং যেদিন নামবে মানুষ সেদিন কিন্তু আসলে পালানোর আসলেই জায়গা পাওয়া যাবে না। যারা ক্ষমতায় আছে তারা কেউ ছাড় পাবে না। আমি আপনাকে একটা ঘটনা বলি। আমি বেশ কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো সেইখানে খুব বয়স্ক একটা মহিলা, তিনি বলতেছে যে, "বাবা আমার কারেন্ট বিলটা একটু দেখে দাও। বিলটা বেশি আসতেছে কেন? কোনো প্রবলেম হইছে কিনা? বিল যে বেশি আসতেছে আমার মিটার কি কোনো সমস্যা হলো? চেঞ্জ করতে হবে?" তো পরে ওনাকে বুঝালাম যে, "আ বা আন্টি আসলে সবারই আসতেছে, আপনার শুধু একা না।" তো উনি বলতেছে, "বাবা আমি তো আসলে খাইতেই পাই না। এত বিদ্যুৎ বিল দিব কিভাবে?" তো উনি কি করছে, গত মাসেরটা দেয় নাই। তো গত মাস এবং এই মাস ২ টা জমে গেছে। অ্যান্ড উনি খুবই গরিব প্রকৃতির লোক। তাহলে আপনি চিন্তা করেন এই যে যারা প্রান্তিক পর্যায়ের মানুষ আছে তারা কিন্তু সরকারের কাছ থেকে খুব বেশি কিছু চায় না। গ্যাস, বিদ্যুৎ, পানি, তারপর নিত্যদ্রব্য যেগুলো সেগুলো একটু খেয়ে পরে বাঁচা, এই জিনিসগুলোই চায়। তো মানুষজন যখন এই জিনিসগুলোই পাবে না, তখন মানে যেই পরিমাণ ক্ষোভ জমা হবে সেটা মানে আগের জন হচ্ছে আপনার হেলিকপ্টারে করে পালাইছে অ্যান্ড পরের যারা আছে তারা ওই সুযোগটাও পাবে না যদি এরকম করতে থাকে। আমরা চাই অন্তত বিএনপির ক্ষেত্রে সেই পরিণতি না হোক। না অবশ্যই হোক। চাই। কারণ আ আমরা যদ্দূর দেখেছি যে, রাষ্ট্রপক্ষের আ যতগুলো শক্তি এই পর্যন্ত ক্ষমতায় এসেছে, ক্ষমতাসীন দলগুলোর ভিতরে বিএনপিকেই আমরা জাতীয়বাদী আ দল হিসেবে পেয়েছি। এবং বাংলাদেশ পন্থার যেই দল বলি আমরা, হুম। তো আমরা চাই না কখনোই যে বিএনপির সাথে এটা হোক। এক্সাক্টলি, অবশ্যই তাই। এক্সাক্টলি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আপনার নেক্সট কি বই আসছে? আহ আমার পরবর্তী বই, একটা উপন্যাস আসতেছে। সেটা হয়তো সামনের বইমেলাতেই আসবে এবং সেটার কাজও চলতেছে। বইয়ের নামটাও আমি বলে দেই, সেটা এখনো প্রকাশ করা হয় নাই। বইয়ের নাম হচ্ছে 'গুলবাহার' এবং সেটা পরবর্তী বইমেলাতেই আসতেছে। এটা কি উপন্যাস? জি, উপন্যাস। আপনার বই 'আয়নাঘর' এবং 'রক্তঝরা জুলাই'। তো এই ২ টা বই লেখার পেছনে ইন্সপিরেশন কি ছিল? 'রক্তঝরা জুলাই' যেটার ইন্সপিরেশন, সেটা আগেও মেনশন করছি, যেটা যে আমি চোখের সামনে থেকে এত কিছু দেখছি, এত কিছু ফেস করছি। এখন এই জিনিসগুলো যদি আমি না লিখি, আমার কিন্তু জুলাইয়ের সময়ও একটা আ বইমেলাতে একটা উপন্যাস লেখার কথা ছিল, প্ল্যানও ছিল। হুম? কিন্তু সেটা বাদ দিয়ে দেখা গেছে যে 'রক্তঝরা জুলাই' নিয়ে আমার কাজ করতে হইছে। কারণ আমি চোখের সামনে দেখছি। এটা যদি আমি না লিখি,
ভিতরে একটা পাপবোধ কাজ করবে, অপরাধবোধ কাজ করবে। ঠিক সেম ভাবে আয়নাঘরের বিষয়টাও যদি বলি যে আয়নাঘর নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে এত বীভৎস, তারপর মানে ভয়ঙ্কর লেভেলের তথ্য পাইছি, এবং আম এত বীভৎস ঘটনা যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো যদি সবার সাথে শেয়ার না করি বা সবাইকে না জানাই, মনে হবে যে আমি আসলে ভুল করতেছি। হ্যাঁ? বা আমি আমার দায়িত্বের জায়গা থেকে অবহেলা করতেছি। সো ওই জায়গা থেকে এটা করা। আর ইন্সপিরেশন এর জায়গা যদি বলি যে একটা বিষয় যখন সবাইকে জানাই, আমার পাঠক বলি বা যাই বলি, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার পাঠকরা খুব বেশি সাপোর্টিভ, অ্যান্ড এতটাই সাপোর্টিভ যে আমার সবচেয়ে বিপদের সময়গুলোতে দেখা যায় যে আ আমার কাছের মানুষ বলি বা মানে ঊর্ধ্বতন প্রশাসন বা যাই বলি, তাদের সাপোর্ট না পেলেও দেখা যায় একদম পাঠক শ্রেণী যারা আছে, তাদের বেশ সাপোর্ট পাওয়া যায়। সো ওই পাঠকদের ইন্সপিরেশনটাই খুব বেশি আ হৃদয়ে নাড়া দিছে যে আমার কিছু একটা করতে হবে। হ্যাঁ? সো ওই যে ব্যাপারগুলো বেশ ইন্সপায়ার্ড করছে। তো শাওন ভাই, ধন্যবাদ আমাদের সামনে গুম, খুন, আয়নাঘর এই বিষয়গুলো খুব সহজভাবে তুলে ধরার জন্য। আমরা দর্শকদের কাছে ফিরে যাই আমরা এপিসোডের শেষ প্রান্তে। তো দর্শক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।